সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ সাম্প্রতিকে নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আজকে আলোচনার বিষয় রেখেছি প্রার্থীদের হলফনামা কতটা স্বচ্ছ এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। আমার সাথে যুক্ত হয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং শুরুতেই যেমনটা বলেছি যে প্রার্থীদের হলফনামা কতটা স্বচ্ছ এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, এবং সে সাথে যেহেতু নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, ভোটের গাড়ি রওনা দিয়েছে, সেহেতু নির্বাচন সম্পৃক্ত প্রত্যেকটি বিষয়ে নিশ্চয়ই একটু একটু করে আমরা আলোচনা করব। যেহেতু আমি আজকে আলোচনা হলফনামা, আমি কয়েকজনের হলফনামার কথা উল্লেখ করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং তারপর বলবেন আসলে এই যে হলফনামাগুলো আমরা দেখতে পাই এগুলোর স্বচ্ছতা কতটুকু। শুরুতেই বলতে চাই যে পটুয়াখালী ৩, দশমিনা ও গলাচিপা উপজেলা আসনে বিএনপির সঙ্গে আসন সমঝোতার প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বার্ষিক আয় 20,40,048 টাকা। তার অস্থাবর মিলে 90,43,841 টাকার সম্পদ রয়েছে, এমনটা দেখানো হচ্ছে। অন্যদিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপি থেকে বহিষ্কৃত হাসান মামুন তার আয়কর বিবরণীতে বার্ষিক আয় দেখিয়েছেন 4,99,768 টাকা। হলফনামা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে হাসান মামুনের চেয়ে নূরের আয় হচ্ছে 4 গুণ বেশি। আবার এদিকে আবার একটু অন্যরকম বিষয় আছে, সেটা হলো যে হলফনামায় হাসান মামুনের সম্পত্তির পরিমাণ কম দেখা গেলেও দেখা যাচ্ছে তার স্ত্রীর বার্ষিক আয় 12,21,000 টাকা, তার কাছে নগদ 34,30,000 টাকা আছে, স্বর্ণ বা মূল্যবান ধাতু আছে 52,50,000 টাকার মূল্যের, গাড়ি আছে 47 লাখ টাকার। আয়কর রিটার্নে তিনি 1,15,00,000 টাকার সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন, যার বর্তমান বাজার মূল্য 1,68,00,000 টাকা বলে উল্লেখ করা হয়েছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের হয়ে ফেনী 2 সদর আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মনোনয়নপত্রের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা পর্যালোচনায় দেখা গেছে মুজিবুর রহমানের বার্ষিক আয় 11,83,143 টাকা। এর মধ্যে টেলিভিশনে টকশো করে তিনি আয় করেছেন প্রায় 5,80,000 টাকা, যা তার বার্ষিক আয়ের প্রায় অর্ধেক। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় 1 আসনের সদর তেঁতুলিয়া আটোয়ারি 11 দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ শারজিস আলমের বছরে আয় 9 লাখ টাকা। অন্যদিকে বিএনপি প্রার্থী মোহাম্মদ নওশাদ জমিরের বার্ষিক আয় প্রায় 45 লাখ টাকা। নওশাদের চেয়ে তার স্ত্রীর স্থাবর সম্পদ বেশি। মানে আমরা আসলে একটু হতচকিত হয়ে যাচ্ছি। আমরা দুজনের কাছেই এই প্রশ্নটা রাখতে চাই যে এই যে হলফনামাতে আয়করের যে আয়ের যে হিসাব দেয়া হয়েছে এবং মামলা সংক্রান্ত অনেক বিষয় রয়েছে, সেগুলো না হয় বাদ দিলাম, কিন্তু অর্থ সম্পদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে কতটুকু স্বচ্ছ হয়, নাকি এটাই কি আসল, নাকি এই গল্পের পেছনে কোনো গল্প রয়েছে? আমি শুরুটায় মাসুদ কামাল আপনাকে দিয়ে করতে চাই, কারণ আমরা দেখেছি যে একজন প্রার্থীর সম্পদ তার বাবার সম্পদের চেয়েও বেশি, এমনটাও কিন্তু দেখা গেছে অনেক জায়গাতে। মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জি, অনেক ধন্যবাদ। এটা অবাক হওয়ার কিছু নয় তো, এটা আমাদের দেশে খুব একটা কমন চিত্র। আপনি এত প্রার্থী হয়েছে, আপনি বাংলাদেশের যে কোনো সচিবালয়ে যারা আছেন, যে আমলা আছেন, সচিব পর্যায়ে আমলা আছেন, খোঁজ নেন না, হিসাব নেন না, প্রত্যেকে দেখবেন জমিদার মেয়েকে বিয়ে করছে, প্রত্যেকেই। সবার স্ত্রীর সম্পদ বেশি তার চেয়ে। বাংলাদেশে যত ওসি আছে খবর নেন না, সবার স্ত্রীর সম্পদ তার চেয়ে বেশি। এটাতে এখানে অবাক হওয়ার কিছু নেই, এটা দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কার নাই? কিন্তু এখন এটা স্ত্রীর সম্পদ বেশি হতেই পারে, বাবার চেয়ে সন্তানের সম্পদ বেশি হতে পারে। এই যে আমাদের এই খুব কেঁদে কেঁদে বলেছিল যে নাকি মানে হাসি কথা বললো কান্না কান্না লাগে, হ্যাঁ মাসুদ, হান্নান মাসুদ, ওর বাবা ইলেকশন করতেছে, ওর বাপের চেয়ে ওর সম্পদ বেশি। তো ও তো কয়েকদিন আগে চাকরির জন্য আন্দোলন করছিল রে ভাই, এবং তার বাড়ি সবচেয়ে ভাঙা খারাপ বাড়ি। সে তো কয়েকদিন আগে চাকরির জন্য আন্দোলন করছে, চাকরি করার জায়গা না। এবং তাদের সঙ্গে খাওয়ার টাওয়ার সুবিধা আমরা দেখছি, খাওয়ার ছবি দেখছি, কি দিয়ে খাচ্ছে, কি পোশাক পড়ছে, এগুলো তো আমরা দেখেছি। কিন্তু 2 বছর পরে সম্পদ হয়ে যাচ্ছে তো না, কিন্তু 2 বছর পরে দেখা গেল যে সেই হাসান মাসুদি আরেকটা জায়গাতে বলছেন যে তার মানে তারা পারিবারিকভাবেই আসলে অনেক সেই রকম অর্থবিত্তের মালিক এবং তাদের
পুকুরই আছে প্রায় 4-5টা। মানে এই বিষয়গুলো আসলে পুকুর কার আছে? আমাদেরকে ওর না ওর বাপের? আমাদেরকে কনফিউজ করে না নাকি না, না? পুকুরটা কার? ওর না ওর বাপের? ওর বাপের তো। তোর ওর বাপের সম্পদ হচ্ছে কম হয় কেমন করে? তাইলে সেক্ষেত্রে বেশি করুক। স্বচ্ছতা নিয়ে তো তার নিশ্চয় প্রশ্ন পুকুর ওঠে। তোর বাপের, ও তো ভাই করে না রে ভাই। তাহলে ওর বাপের সম্পদ হচ্ছে কম হয় কিভাবে? ভাই এরা সব চোর, সহজ সরল বাংলায় সব চোর। এই চোরগুলি গেছে এখন মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য। ভাই আমাদের দুর্ভাগ্য হলো এটাই, আমরা ভোট দিয়ে বড় চোর ছোট চোরের মধ্যখান দিয়ে একটা নির্বাচিত করি। আমি অদ্দূর যাব না, আপনি আমাকে বলেন যে কি বলে জামাতের আমিরের ইনকাম কত? জামাতের আমির হলো গিয়ে তার পেশা চিকিৎসক, পেশা চিকিৎসক। উনিও চিকিৎসক, ওনার নামেও ডাক্তার আছে, উনিও ডাক্তারি পাস করছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। ওনার পেশা কি? উনি তো ডাক্তারি পাস করলেই পেশা চিকিৎসক হয়ে গেল। ওনার চেম্বার কোথায়? উনি কোথায় প্র্যাকটিস করেন? উনি তো যদি নন প্র্যাকটিসিং হন, ডক্টর হন, তাহলে তার পেশা চিকিৎসক হয় কেমন? তার পেশা অন্য কিছু। পেশা, তার ইনকাম কত দেখাইছে দেখেন তো, তার ইনকাম কত? তার ইনকাম তো 3 লাখ টাকা। কত টাকা দেখলাম? হ্যাঁ, এরকমই দেখি 3,60,000 টাকা তার বাৎসরিক ইনকাম। তার মানে প্রতি মাসে 25,000 টাকা। এবং কিছু দান থেকেও আসে, কিছু মানে ব্যক্তিগত ভাই দান এটা থেকেও তো আসে। মান্থলি ইনকাম। ভাই আমি একটা বেকার লোক, আমি গত 4 বছর ধরে চাকরি করি না, 4 না 3 বছর ধরে চাকরি করি না, আমি ইউটিউবে ই করি। আমার তো প্রদর্শিত, আমি তো ইনকাম ট্যাক্স দেই। ইউটিউবে যে ইনকাম করি সেই টাকার অঙ্ক তো ওনার কয়েকশো, মানে ওনার প্রায় 10 গুণ। এটা কেমনে হলো ভাই? বুঝান তো আপনি আমারে। উনি যে গাড়িতে ওঠেন, ওই গাড়িতে আমি একটা গাড়ি নেই আমার, আমি গাড়িতে উঠতে পারি না। সেটাই বলা হচ্ছে যে যেমনটা আমরা বলছিলাম যে সার্জিস আলমের আসলে কোনো গাড়ি নেই এবং নিজস্ব কোনো গাড়ি নেই, নিজস্ব কোনো বাহন নেই, এরকমটা বলা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু তাদেরকে দামি গাড়িতে চড়তে দেখি। শুরুর দিকে তারা বলতেন যে তারা বন্ধুদের গাড়িতে করে আসেন, কিংবা কেউ তাদেরকে কেউ সাহায্য করতেও চান, সহযোগিতা করতে চান। এখন আসলে বাস্তবতাটা কি? ডাক্তার জাহিদ, আপনার কি মনে হয় আসলে এই হলফনামা যে দেয়া হয়, এগুলোর পেছনের গল্পগুলো তো খুব আসলে কঠিন, এবং মানে কঠিন হলেও সত্য, এমনটাই তো? আচ্ছা, একটা জিনিস একটু বলা ভালো, মানে আমরা এখন ওনাদের প্রতি অনেক বেশি সার্ভেইলেন্স করছি, কারণ ওনারা জনপ্রতিনিধি হতে চাচ্ছেন। কিন্তু বাংলাদেশে ইনকাম ট্যাক্সের স্টোরিটা কি আসলে? জেনারেলি আপনি আপনার আশপাশে খুব বেশি মানুষ খুঁজে পাবেন যিনি তার আসলে আয় পুরোটা প্রদর্শন করেন, ভালো মানুষ, বৈধ উপার্জন করেন। ধরুন আমি খুব প্রচুর উপার্জন করেন, এরকম আমি যেহেতু নন প্র্যাকটিসিং ডাক্তাররা প্রচুর টাকা উপার্জন করেন বৈধভাবে, লয়াররা করেন। কজন তার ইনকাম ট্যাক্সের এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি প্রদর্শন করেন? সমস্যাটা কিন্তু অনেক গভীরে, হ্যাঁ, এনাদের সমালোচনা আমরা করছি এবং বেশি করছে, এটাও যৌক্তিক, কারণ উনি জনপ্রতিনিধি হতে যাচ্ছেন। সেজন্য একজন সাধারণ প্রাইভেট সিটিজেন, ওনারটা তো প্রদর্শন করার জন্য, পাবলিক করার জন্য শর্ত নাই। এখানে শর্ত আছে, কারণ আপনি একটা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন, আপনি আমাদের দেশের একজন আইন প্রণেতা হতে যাচ্ছেন, সুতরাং আপনার এটা লাগবে। তো আমরা সমালোচনা করছি, প্রবলেমটা কিন্তু ওই জায়গায়। দ্বিতীয় যে কথাটা একটু বলি, আমি এবার একটু মাসুদ ভাইয়ের সাথে আমি একমত। এই জিনিসগুলো আসলেই ফেসবুকে ফান দেখছি এরকম, আগে স্ট্যাটিস্টিক্স নিয়ে বলতো না যে মিথ্যা 3 রকম, লাই, ব্লেটেন্ট লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এখন লোকজন বলছে লাই, ব্লেটেন্ট লাই, আর হচ্ছে নির্বাচনী যে হলফনামা, এটা এইরকম ব্যাপার হয়ে গেছে। এটা মানুষ বিশ্বাস করছে না, রিলাই করছে না। আর একটা অদ্ভুত নিয়ম আছে, আপনি আদিতে যত টাকায় কিনেছিলেন মূল্য সেটা অনুযায়ী দেখাতে হয়। সো আপনি অনেক আগে একটা বাড়ি কিনেছেন কয়েক লাখ টাকা, সেটা দেখুন কয়েক কোটি টাকা হলো না, কয়েক লাখ টাকা হিসাবে দেখানো হয়। এসব নানান জটিলতা আছে। তবে একটা আশার দিক বলি আমি, এভাবেই আসলে গণতন্ত্র এগিয়ে যায়। এক সময় তো এই জিনিসটা ছিল না, যে আমরা আজকে হাসাহাসি করতে পারছি। কেন পারছি? কারণ এটা নিয়ম হয়েছে। এটা 11 সরকারের সময় এই নিয়মটা হয়েছে। ফ্লস ছিল। আমি নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের সদস্য ছিলাম, সেখানে আমরা এই ফর্মটাকেও পাল্টে দিতে বলেছি। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, গত আমি নির্বাচনের আগে ভূমি প্রতিমন্ত্রীর যে অসংখ্য ফ্ল্যাট আছে এটা ছিল না, উনি ওখানে বিদেশে সম্পত্তি বলে আলাদা কোনো কিছু ছিল না। এবার কিন্তু এগুলো আলাদা করে আপনাকে দেখাতে হবে। এখন এটা হলো আমরা হাসাহাসি করছি, কিন্তু যেটা জরুরি, সামনে আমরা এই চাপটা এবারও রাখবো, ভবিষ্যতেও রাখবো। নির্বাচনের আগে সব যাচাই বাছাই সম্ভব হয় না, নির্বাচনের পরে র্যান্ডমলি, সবগুলো তো বটেই, কিন্তু আগেই র্যান্ডমলি কিছু যাচাই বাছাই করা, এবং কয়েকটা যদি আপনি ধরতে পারেন যে এখানে অপ্রদর্শিত কিছু আছে, তাহলে এই জিনিসগুলো নিয়ে যদি আপনি ব্যবস্থা নেন, এটা কাজ করবে। সেটা কি হয় আসলে? সে নির্বাচন পরবর্তী সময়ে হয়? কোনোদিনই হয়নি, কিন্তু এই সংশোধনী এবার আনা হয়েছে। আপনার ভবিষ্যতে যে কোনো সময় যদি এটা ধরা পড়ে,
তাহলে আপনার সদস্যপদ বাতিল হতে পারে। আচ্ছা। সেই কারণে আমি মনে করি, ওই যে বললাম আমরা এক ধাপ করে আগাবো। আসলে এতদিন আমাদের কি সমস্যা ছিল, আমি প্রায় এই জন্য বলি যেটা নির্বাচনই হয় না, আমরা চেয়েছি ফর গডস সেক একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হোক। এই যে আমরা এই আলোচনা কি গতবার করার এত সুযোগ ছিল? 24-এর আগে আপনি করেন নাই। শুধুমাত্র ওই যে সাইফুজ্জামান চৌধুরী ওনার এত ফ্ল্যাট ধরা পড়ার পর কথা হলো একটু, এর আগে কি আমরা হলফনামা ধরে এত কথা বলেছি? ওটা নির্বাচনই না। এখন যেহেতু নির্বাচনটা ঠিক হচ্ছে, এবার আমরা যতটুকু বলছি নির্বাচনের পরে যদি এটা নিয়ে ধরপাকড় না হয়, শোরগোল হবে, পরের নির্বাচনে দেখবেন আমরা আরেকটু এগিয়ে যাব, সবাই আরেকটু সতর্ক হবে, এবং তারপরে নির্বাচনে হয়তো আবার যাচাই বাছাই বাড়বে, এভাবে আগাবো। সো হতাশার দিক তো আছেই, কিন্তু আমরা এই জিনিসগুলো করতে শুরু করেছি। আপনি ডাক্তার জাহিদুর রহমান, আপনি যে আশার জায়গাটা ধরে এগোতে চাচ্ছেন, বাংলাদেশের রাজনীতিতে আসলে সেই চর্চাটা হয় কিনা, মানে আমরা এই 2026-এর পরে নতুন সরকার গঠনের পরে এই যে আপনারা বলছেন যে একে একে ধাপে ধাপে এগিয়ে যাব, এটা কি হয়? বাংলাদেশের রাজনৈতিক কালচার কি তাই বলে? মাসুদ কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানি, আপনার কাছ থেকে হ্যাঁ প্লিজ মাসুদ কামাল ভাই বলেন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার কি সেটা বলে যে এই যে ধাপে ধাপে এগোনোর বিষয়টা, কিংবা ধাপে ধাপে আমরা এটা ঠিক করে ফেলবো, ওটা ঠিক করে ফেলবো? সংস্কারের জন্য তো 1.5 বছর 2 বছর সময় আমরা দিয়েছি। আপনি সবকিছু ধাপে ধাপে করতে হবে, আপনি একবারে পারবেন না। এই কারণে ধাপে ধাপে হয় কি হবে, যেমন ওই যে কথাটা জায়েদ বললেন যে আমরা তো এখন আলোচনা করতে পারছি না, কারণ আগামীবারে আলোচনা যাতে নাকি আরো বেশি না হয়, সবাই কেয়ারফুল হবেন এবং তারা হয়তো ঠিক মতো দিবেন। এইগুলো হয় কি, যিনি ফর্মটা পূরণ করেন, মানে শফিক সাহেব নিজে ফর্মটা পূরণ করছেন এটা আমি বিশ্বাস করি না। ওনার কিছু লোকজন থাকেন, তারা বলে এটা অনেকটা ইনকাম ট্যাক্স ফাইলের মতো। ইনকাম ট্যাক্স ফাইল নিজে করে এরকম খুব কমই আছে বাংলাদেশে। এটা করে কি ইনকাম ট্যাক্স লয়ার আছে একজন, আজব সব বিষয় বসায় দেয়, যে নাকি উনি জানেনও না, বসাই দিছে। তো এখন এটা দেখায় ওটা কিনছে কিনা কেমনে করে জানি আপনাকে একটা জিরো সাইজ দেখাই দিবে। তো এখন এটা করে তো এখন ওরা এটা করে, যে কারণে আপনি দেখবেন ইনকাম ট্যাক্স ফাইল নাকি আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন যে একজন জর্দা ব্যবসায়ী সে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ইনকাম ট্যাক্স দেয়। আমরা এটা নিয়ে কিন্তু অনেক হাসাহাসি করি, খুশি হই, আরে তাই নাকি, কিন্তু এটা দেখে কিন্তু ওই যে যারা বড় বড় ব্যবসায়ী এরা কিন্তু লজ্জা পায় না। ওদের তো লজ্জা পাওয়া উচিত ছিল যে ওই জর্দা ব্যবসায়ী কিভাবে আমার চেয়ে বেশি ইনকাম ট্যাক্স দেয়। ওরা লজ্জা পায়, ওরা খুশি হয় যে হ্যাঁ মেবি আই এম স্মার্ট। যেটা নাকি ট্রাম্প বলছিল, কিন্তু যে সে ট্রাম্পও কিন্তু ইনকাম ট্যাক্স দেয় না, মানে $100-200 দেয় না। তাকে জিজ্ঞাসা করছিল আমি স্মার্ট, এই জন্য আমি দেই না, তুমি পারলে আমার ধরো, মানে স্মার্ট হলে আমি দিতে না, আমাকে তুমি পারলে ধরো, আমি চুরি করছি, পারলে তুমি আমাকে আটকাতে পারে নাই, তাকে তো আটকাতে পারে নাই। তো হিসাবটা ওইভাবে হয় আর কি। এখন আমি মাঝে মাঝে তো বলি যে দুর্নীতি ধরার সবচেয়ে সহজ উপায় হলো কে কত টাকা ইনকাম ট্যাক্স দেয় এটা আপনারা প্রকাশ করে দেন, মানুষ জানুক। তখন আবার বলে কি না, এই ট্যাক্সের ফাইলটা নাকি মানুষের ব্যক্তিগত গোপনীয়তার ফাইল। যদি সেটাই হয় তাহলে হলফনামা আবার ট্যাক্সের ফাইল জমা দেয় কেমন করে? ওখানে গোপনীয়তা নষ্ট হচ্ছে না? ওই কারণে ওই যে ওনারা যেহেতু এখন জনপ্রতিনিধি হবেন, কোশ্চেনটা হলো জানেন, এইগুলো এই যে ওপেন করে দেওয়া হচ্ছে এটা ভালো মানে কি জানেন, এখন কিন্তু শফিক সাহেব বলেন, তারেক রহমান সাহেব বলেন, তারেক রহমান সাহেবের বছর ইনকাম 6 লাখ টাকা দেখেছি, ওটা বাৎসরিক ইনকাম 6 লাখ টাকা, এটা হইল রে ভাই 25-26। তো এখন এটা যদি হয় তাহলে কি হচ্ছে, ওনারা কিন্তু লজ্জা পাবে, একটু ভাববে এই যে আমি যাচ্ছি, এর মধ্যে কেউ না কেউ তো জানে যে আমার বাৎসরিক ইনকাম দেখাচ্ছি 3 লাখ টাকা, সে আমার সম্বন্ধে কি মনে করতেছে। এই দুজন লোক তো আমি তো বলতেছি আজকে, দুজন লোক দেখলে আমি ভাববো কিভাবে তার 6 লাখ টাকা ইনকাম হয়, কিভাবে তার 3 লাখ টাকা ইনকাম হয়, তাহলে এটা কেমনে হলো? আমি চলে যাই অবশ্যই, এটা কেমনে হলো একটা প্রশ্ন মাসুদ কামাল ভাইয়ের, এবং আমারও সেই প্রশ্ন আসলে কেমন করে হয়, কারণ হলফনামাতে যেটা দেয়া হয় তার থেকে আমরা 10 গুণ 100 গুণ বেশি তাদের লাইফস্টাইল মেনটেন করে চলার বিষয়গুলো দেখি। ডাক্তার জাহিদুর রহমান, আপনি বলতে চাচ্ছিলেন যে আসলে অনেক সময় নিয়ে সংস্কার করেছে, কিন্তু এটা কেন হবে, ধাপে ধাপে কিভাবে হবে, আমি সেটা বলছি। তার আগে একটা কথা একটু বলি, ইভেন আওয়ামী লীগের সময় আপনি মনে করে দেখুন, যারা পরপর নির্বাচন করেছে, যিনি 14-তে করেছেন, যিনি 18-তে করেছেন, আওয়ামী লীগেরই লোকজনের কতগুণ সম্পদ বেড়েছে, রিপোর্ট কিন্তু পত্রিকায় এসেছে। এটাও প্রশ্নের মুখে পড়েছে, এটা কিন্তু তারা প্রদর্শন করেছেন যতটুকু। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মাছ ব্যবসা সবার, মাছের খামারে কিন্তু ইনকাম ট্যাক্স ছিল না, তাই সবাই মাছের খামার দেখিয়ে টাকা সাদা করেছে। কৃষিটাও কি সেরকম? কৃষি না, মৎস্য চাষ। ওকে, কিভাবে কাজ করবে বা সেটা বলছি। শর্ত হচ্ছে
একটার পর একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। ওকে, এই জায়গাটাতে একটু থামাই দিতে চাই, আমি একটু এই জায়গাটায় থামাতে চাই। ডাক্তার জাহিদুর রহমান, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিক, সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনায় ফিরতে চাই। ডাক্তার জাহিদুর রহমান, আপনি বলছিলেন যে আসলে কিভাবে সম্ভব, আমি 1 মিনিটের মধ্যে প্রশ্নের উত্তরটা চাই। 1 মিনিটের মধ্যে হচ্ছে, ধরুন শেখ হাসিনার সময় সম্ভব হতো না, কারণ হলো এই যে আমরা শোরগোল করি, তাতে শেখ হাসিনার কি আসে যায়? নির্বাচন হয় না, আপনি আমি ভোট দেবো না, আপনি আমার ভোট উনি পেয়ে গেছেন, উনি রাতে সিল মারেন বা অন্য জায়গায় করেন, তাই তো? যদি নির্বাচনটা রেগুলারলি হয়ে থাকে, এই যে কথাগুলো বলছি, গণতান্ত্রিক সরকার কিন্তু কথা বলা বন্ধ করতে পারবে না। যদি কথা হতে থাকে, চলতে থাকে, হাসাহাসি হতে থাকে, আপনি নিশ্চিত থাকুন এগুলো পরের ধাপে, পরের বারে সব শুধরে যাবে তা বলছি না, পরের বার এটা আরো বেটার অপশন হিসেবে আসবে, বেটার অবস্থায় আসবে, তারপরের বার আরো বেটার। এবং নির্বাচন কমিশনের উপরে চাপ তৈরি হবে যে এই যে হাস্যকর হলফনামা দিচ্ছে, তুমি কি করছো? সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করবে আপনারা এটার ব্যাপারে কি করেছেন বলেন। এই করতে করতেই আসলে দেখা যাবে এগুলো ধাপে ধাপে অগ্রগতি হবে, তবে শর্ত একটার পর একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হতে, মানে জবাবদিহিতার জায়গাটা তৈরি করতে হবে। আমি একটু চলে যাই মাসুদ কামাল ভাই আপনার কাছে। এই নির্বাচন আসলে পরে নির্বাচনের পরিবেশ বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নানা রকমের কথা শুরু হয়, এবং এর মধ্যেই আমরা দেখছি যে নির্বাচনের পরিবেশ নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছে, এবং নির্বাচনের পক্ষপাতিত্বের এক ধরনের অভিযোগও উঠেছে বিভিন্ন দলের পক্ষ থেকে। আজকে যেমন হাসনাত আব্দুল্লাহ বলেছে যে প্রশাসন মনে হয় বিএনপির দিকে একটু ঝুঁকে আছে, বিএনপি কিছুদিন আগে বলেছিল এনসিপির দিকে প্রশাসন ঝুঁকে আছে। মানে সবকিছু মিলিয়ে আসলে নিরাপত্তা বা লেভেল প্লেইং ফিল্ড, এই বিষয়গুলো তো বেশ গুরুত্বপূর্ণ বিষয়। মাসুদ কামাল, দেখেন এই যে অভিযোগটা না, অভিযোগগুলো কিন্তু অসত্য না, ওই অভিযোগগুলিকে আপনি উড়ে যেতে পারবেন না। হাসনাত আব্দুল্লাহ আজকে যে অভিযোগ, এটা ঠিক। কয়েকদিন আগে যে বিএনপির অভিযোগ ছিল, ওইটাও ঠিক। আবার অনেকে বলছে যে এই প্রশাসন তো জামাতে প্রশাসন, ওইটাও ঠিক। সবগুলি ঠিক। ঠিক এই কারণে যে এই প্রশাসন তো কনফিউজ প্রশাসন। আপনি এখন যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ কিন্তু যখন একটা লোক যখন প্রশাসনে যে ডেপুটি সেক্রেটারি, সে তার চাকরি হচ্ছে কবে? আজকে যে ডেপুটি সেক্রেটারি, আজকে যে ডিসি, বিভিন্ন এলাকার যে 64 জেলার যে 64 জন ডিসি, এদের চাকরি হচ্ছে কবে? আওয়ামী লীগ আমলে। সবার চাকরি হচ্ছে আওয়ামী লীগ আমলে, হয়েছে না? তাহলে আওয়ামী লীগ আমলে কি মনে করেন আপনার জামাতের ডিসিকে তারা নিবে? নাই। বিএনপি ডিসিকে নিবে না। তাহলে বলবেন আপনি যে না ভাই, আমি আসলে আওয়ামী লীগের কথা বলছিলাম, কিন্তু আসলে আমি গুপ্ত জামাত ছিলাম, আসলে আমি গুপ্ত বিএনপি। তাহলে ওনারা সবাই গুপ্ত, ওকে ফাইন। এই গুপ্ত লোকগুলি এসে নিয়ে চাকরি করছে। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি, যে লোক ওই সময় গুপ্ত ছিল, সে লোক এই সময় গুপ্ত হইতে পারে ভাই? এখনো সে গুপ্ত। এখন সে বলতেছে আমি জামাতের, বলতেছে আমি আওয়ামী লীগ, বিএনপির, আসলে তারা গুপ্ত আওয়ামী লীগ। যদি আমি বলি আপনারা ফিরাবেন কি দিয়া? এই কথা তো লজিক্যাল কথা। তো এখন প্রমাণ তো করতে হবে। এখন কোশ্চেনটা হলো কি, এরা আসলে গুপ্ত হচ্ছে কেন? এরা আসলে গুপ্ত হতে চায় কেন? চায় এই কারণে তারা মনে করে যে ভাই আমার তো চাকরিটা রক্ষা করতে হবে। মাঝখানে একবার আওয়াজ উঠল ওটা যে 2018 নির্বাচনে যত ডিসি ছিল সবার চাকরি নাই, সব এসপি চাকরি চলে যাবে, এরকম কিন্তু আওয়াজ ছিল। ওএসডি করছিল, অনেকগুলোই করছিল। তো এখন কি হবে? এখন সবাই যাবে আমি তো ডিসি হবো না, ওই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই আমার। যদি চাকরি চলে যাওয়ার পরে কে আসে না আসে কোনো তো ঠিক নাই। তো এখন এই যে জায়গাটা, যে যদি তারা জানতো যে আমাদের পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় প্রভাব আসবে না পরবর্তী সময়ে, আমরা প্রফেশনাল আমলা হিসেবে কাজ করতে পারবো বাকি জীবন, তাহলে কিন্তু সমস্যা হতো না। কিন্তু সমস্যাটা হয়েছে যে শেখ হাসিনার আমলে, এটা শুরু হয়েছে 2001 সাল থেকে। মানে তারপরে শেখ হাসিনা এটাকে একদম একটা অসাধারণ পর্যায়ে নিয়ে গেছে সে, যে এই সময়ে তারা এটাকে এত দলীয়করণ করছে, এত রাজনীতিকরণ করছে, যে এখন এটা প্রতিদিনই আগের দিনের চেয়ে খারাপ হচ্ছে, আগামীতেও খারাপ হবে। দেখেন ছোট ছোট পোলাপান ডিসি নিয়োগ দিছে, এই জন্য আজকে এক ছোট পোলাপান যে ওসি বলতে পারে যে এক এসআই আগুন দিয়ে পুরাই দিছি। একটা বিরতি নেই, আরেকটা বিরতি নেই। মাসুদ কামাল ভাই ফিরে আসছে একটা বিরতি নিয়ে। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সম্প্রতিকে আরেকটা বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। প্রার্থীদের হলফনামা কতটা স্বচ্ছ আলোচনা থেকে শুরু হয়েছিল এবং আমি একটা ছোট্ট মাসুদ কামাল ভাই আপনার কাছে আলোচনাতে যাবার আগে একটা ছোট্ট খবর বলতে চাই। সেটা হলো জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন, আমরা চেয়েছি একটা ব্যালট বিপ্লব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় রাজনৈতিক দল তাদের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা দলে একীভূত হচ্ছে। যারা একটি দুটি সিটের জন্য দলকে বিক্রি করে দিচ্ছেন তারা নিজেদের দলের প্রতি অন্যায় করেছেন। আমরা চেয়েছি জুলাই বিপ্লব, কিন্তু কতিপয় রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। তারা নিজেরাও কিন্তু জামাতে ইসলামী নেতৃত্বাধীন আর দলের সঙ্গে যুক্ত হয়ে 11 নম্বর দলে পরিণত হয়েছে। আপনার মন্তব্য আগের সাথে এই টুকুন আমি কিন্তু হাসনাত আব্দুল্লাহর কথাকে একদম উড়িয়ে দিচ্ছি না। কারণে হাসনাত আব্দুল্লাহ জামাতের সঙ্গে যায় না। তারা একটা জামাতের যে জোট আছে সেই জোটের সঙ্গে তারা গেছে নির্বাচনী জোট করতে। তারা কিন্তু ওই শাপলা করে নিয়ে নির্বাচন করবে। তারা তাদের দলের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে, এটা এখনই তাদের সিদ্ধান্তের মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন না। হয়তো পরবর্তীতে তারা বিলীন হয়ে যাবে, হয়তো পরবর্তীতে মিলে যাবে একসঙ্গে, কি হবে না হবে পরের কথা আগে বলতে পারবো না। কিন্তু তারা কিন্তু এটা করে না। কিন্তু এখানে যেটা হয়েছে, এই যে কতিপয় পলিটিক্যাল পার্টি বিলুপ্ত করে দিচ্ছে। বাংলাদেশ জাতীয় লীগ একটা পার্টি বিলুপ্ত করে দিচ্ছে। রাশেদ খান, এটা হলো সবচেয়ে খারাপ। সবচেয়ে খারাপ কেন? রাশেদ খান বিএনপিতে জয়েন করছে আর নূর বলে তাদের নাকি নির্বাচনী কৌশল, মানে ফাইল ক্লাবের একটা সীমা থাকা দরকার। তাহলে তুমি যাও বাবা, তুমি যাবা না, ওরে পাঠাইছো তুমি বিএনপি দিয়ে। আবার যখন বিএনপি হারবো, ধর হারলো হাইপুত, আমার তো মনে হারবে এবং আমি চাই ও হারুক। হারলে পরে সে কেমন করে ব্যাক করে, এটা আমি একটু দেখতে চাই। যে ঘরের বরে পাঠাইছি যে তুমি যাও এখানে নির্বাচনী কৌশল করে আসো, পরে আবার আসো, এটা হলো রে ভাই। এগুলি কি মানে? এগুলি এদের লজ্জা শরমও নাই। তুমি একটা দল করছো, এই দলের জন্য একটা প্রতীক আনছো, এই প্রতীকের জন্য মারামারি করছো, ঝগড়াঝাটি করছো, কইরে নিয়ে তুমি বলতেছো আমি 2 দিন একটু ওই প্রতীক দিয়ে ইলেকশন করে আসি আর তোমার সময় এটা দিয়ে করো, ট্রাক দিয়ে করো। হলো ভাই এটা কিছু? মানে এদের মানে মিনিমাম যে একটা চক্ষুলতে থাকা উচিত, এদের সেটাও নাই। মানে 5 আগস্টের পরবর্তী সময় আমরা যে রাজনীতিতে গুণগত পরিবর্তনের আশা করেছিলাম সেটা কি হয়েছে আদৌ? আরে না, কিসের কি হয়েছে পরিবর্তন? মানে আগে যা ছিল সেরকমই, আগে যা ছিল তার চেয়েও খারাপ হয়েছে, তার চাইতেও খারাপ হয়েছে। আমি চলে যাই ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে। 5 আগস্টের পর রাজনীতিতে গুণগত পরিবর্তন আশা করেছিলাম আমরা 24-এর অভ্যুত্থানের পর। আসলে কোন জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি? আমরা কারা আশা করেছিল? আপনি করেছিলেন না, আমরা করেছিলাম, আমরা সাধারণ মানুষ যারা তারা করেছিলাম। আমিও সাধারণ মানুষের মধ্যে আমি খুব একটা আশা করিনি। কিন্তু আমার একটা কিন্তু আছে, আমরা আমাদের গতানুগতিক রাজনীতি, আমি কিন্তু প্রত্যাশা খুব কমিয়ে কথা বলি, আমরা গতানুগতিক রাজনীতিটাও যদি ঠিকঠাক মতো করে যেতে পারি আমাদের ভালো হবে। এই যে রাশেদ খান গেলেন, এই যে মাসুদ কামাল ভাই অত্যন্ত টাফ ভাষায় সমালোচনা করলেন, এটা সমালোচনার মতো ব্যাপার। এবার নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলেই অনেকে, যেহেতু নিজ প্রতীকে মানে ধানের শীষ তাদেরকে ছেড়ে দিলেও জিতে আসতে পারবেন না, কিন্তু আমাকে এমপি হতেই হবে। তার মানে আমি যে এতদিন একটা দল করেছিলাম, আমি বলতে চেয়েছি আমার একটা নিজস্ব লক্ষ্য এবং আদর্শ আছে। এটা আসলে কেন করে আমরা জানতাম, কিন্তু এটা প্রকাশিত হলো, এই তো ব্যাপারটা। সো এই যে ঘটনাগুলো যখন আমাদের সামনে আসছে, এগুলো প্রত্যেকটাকে আমি আবারও বলছি, আমি পজিটিভ হিসাবে এই জন্য দেখি যে আমরা সমালোচনা করছি, আমরা হাসাহাসি করছি। এবং আপনি যে কথা বলছেন, অনেকেই প্রত্যাশা করেছিলেন যে আমাদের অনেক গুণগত পরিবর্তন, আমি করি নাই আসলে। কারণ গুণগত পরিবর্তনের কথা যারা বলেন, এনসিপি সবচেয়ে বেশি নতুন বন্দোবস্তের কথা বলেছেন, সবচেয়ে বেশি বন্দোবস্ত বাতিল করেছেন তারা। তাদের হলফনামা, ধরুন একজনের হান্নান মাসুদের কথা এসছে, 16 মাসে 96 লাখ টাকা তার সম্পদ হয়েছে, প্রতি মাসে সম্পদ জমেছে 6 লাখ টাকা। আপনি আয় ব্যয় করার পর 6 লাখ টাকা মাসে জমা হয়েছে। এরকম আরো অসংখ্য ইস্যুজ আছে। আপনি জামাতের সাথে জোট করতে গেছেন, তাদের নারী সদস্যরা যে বেরিয়ে যাচ্ছেন, আপনি মধ্যপন্থী দল, কিন্তু আপনি পুরো আউট অ্যান্ড আউট জামাত না। এখানে এমন র্যাডিক্যাল দল আছে যে আপনার সাথে, যাদের সদস্য আপনার সাথে টকশো করবে না, কারণ আপনি একজন নারী। উনি জিজ্ঞেস করবেন অ্যাঙ্কার নারী কিনা, তারপর আপনার সাথে শোতে আসবেন বা আসবেন না। ইয়েস, আমি কনফার্ম করছি। আপনার কোনো নারী সাংবাদিক তাদের সংবাদ সম্মেলন কভার করতে যেতে পারবেন না। তো তাদের সাথে তারা গেছেন না, কেন গেছেন? ওনাকে বিএনপির সাথে আলোচনা করেন নাই, বিএনপি সিট কম দেবে, এখানে সিট বেশি পাবে। খারাপ বলছি না, কিন্তু এটা তো পুরনো বন্দোবস্ত। এটা কি নতুন বন্দোবস্ত? নতুন বন্দোবস্ত না, মানে নতুন করে আসার আর কোনো জায়গা নাই। আমি আবারও বলি, পুরনো কাজগুলোও যদি আবার ঠিকঠাক মতো করে যাই, আমরা ধাপে ধাপে নতুন বন্দোবস্তের দিকে যাব। কালকে সকালে এসে হঠাৎ করে নতুন বন্দোবস্ত করবে, এটা হয় না। বিসিএস এ চাকরি পাওয়ার একটা আন্দোলন,
যারা পুলিশ এবং ম্যাজিস্ট্রেট হতে চেয়েছিল শেখ হাসিনার অধীনে, রাতারাতি সব পাল্টে তারা ফেলবে না, এটুকু বুঝতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান এবং মাসুদ কামাল, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।